সীমানা শুধু মানুষের জন্য কণার জন্য নয়, তাই এই সমস্ত ছোট মাইক্রোপ্লাস্টিক দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারে। আমরা সাইবেরিয়ায় নমুনা উত্তর ও দক্ষিণ এবং মেরু অঞ্চলের নমুনার উপর পরীক্ষা করেছি, এবং আমরা খুঁজে পেয়েছি তাদের অনেকের মধ্যে আমরা ন্যানোপ্লাস্টিক পেয়েছি। তাই বেশিরভাগ এলাকা যেগুলিকে আদিম বলে মনে করা হয় সেগুলি অন্তত এপিসোডিক্যালি বায়ুর মাধ্যমে ন্যানোপ্লাস্টিক দ্বারা দূষিত। আমরা প্রতি ঘনমিটার বাতাসে গড়ে প্রায় ২০ ন্যানোগ্রাম পরিমাপ করি। এবং এটি আদিম এবং পরিষ্কার বাতাস, এবং আপনি মনে করেন এটি এখানে কিছুই নয়, তবে এটি আসলে প্রায় সব সময়ই কিছু। আজবনগুলিও বর্জন অঞ্চলে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ তারা ইতিমধ্যেই মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিকের বিশাল জলাধারে পরিণত হয়েছে। আমি বুঝতে পারি যে আমাদের সহজাত প্রবৃত্তি, বিশেষ করে পিতামাতা হিসাবে, উপকূলরেখা এবং বনের মতো পরিষ্কার এবং নিরাপদ জায়গাগুলি অনুসন্ধান করা যেখানে বাতাস সতেজ অনুভব করে। কিন্তু প্যারাডক্স হল যে এই জায়গাগুলি ইতিমধ্যে মানব জীবনের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবেশে পরিণত হয়েছে। একটা উদাহরণ দেই। একটি বড় শহরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ২ ঘন্টা হাঁটার সময় ১০৬,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা পর্যন্ত শ্বাস নিতে পারে। এখনও জলের মৃতদেহ কাছাকাছি এলাকায়। এই সংখ্যাটি তার থেকে অনেক বেশি, এবং এই ২ ঘন্টা রোগের ক্যাসকেড ট্রিগার করার জন্য যথেষ্ট হতে পারে, যেখানে কিছু ব্যক্তির জন্য একটি মারাত্মক পরিণতি। এটি বোঝা গুরুত্বপূর্ণ যে যখন একটি একক মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক কণা একটি কোষে প্রবেশ করে, তখন এটি শুধুমাত্র একটি কোষের চেয়ে বেশি ধ্বংস করে। কোষটি মারা যাওয়ার পরে প্লাস্টিক কণা শরীর থেকে নির্মূল হয় না। এটি সারা শরীর জুড়ে চলতে থাকে, অন্যান্য কোষের ক্ষতি করে এবং ধ্বংসের একটি চেইন প্রতিক্রিয়া ট্রিগার করে। এই প্রক্রিয়াটি অন্তহীন, কারণ প্লাস্টিক আমরা জানি রিচার্জ করতে পারে এবং বৈদ্যুতিক চার্জ ধরে রাখতে পারে। যত বেশি মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করেই ধ্বংস, তত দ্রুত কোষের পর কোষে, অঙ্গের পর অঙ্গে ছড়িয়ে পড়ে। এবং সময় এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আমাদের শরীরের এই ক্ষতির বিরুদ্ধে লড়াই করার জন্য সীমিত সংস্থান রয়েছে। যখন ন্যানোপ্লাস্টিকগুলিকে বহিষ্কার করা হয় না, পরিবর্তে তারা ক্রমবর্ধমান পরিমাণে জমা হতে থাকে, আমাদের ভেতর থেকে ধ্বংস করে। ন্যানোপ্লাস্টিকগুলি কেবল মানুষেরই নয়, সমগ্র জীবজগতের নিখুঁত ঘাতক, এবং তাদের থেকে কোথাও লুকানো অসম্ভব। তারা আক্ষরিক অর্থেই আমাদের সেই বিশ্ব থেকে দূরে ঠেলে দিচ্ছে যা আমরা একসময় জানতাম। মাইক্রো ন্যানোপ্লাস্টিক ইতিমধ্যে আমাদের গ্রহের পাশাপাশি জল ও বায়ুকে প্রভাবিত করছে, এবং তদুপরি তারা ইতিমধ্যে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগকে তীব্র করে তুলছে এবং ক্রমবর্ধমান জিওডাইনামিক সংকটে অবদান রাখছে। জলবায়ু এবং প্লাস্টিক ধ্বংসের একক চক্রে। বিশ্ব মহাসাগর আমাদের গ্রহের বৃহত্তম সিস্টেম। এটি জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং অক্সিজেনের প্রধান উৎস হিসেবে কাজ করে। মহাসাগর এবং বায়ুমণ্ডল একটি একক আন্তঃসংযুক্ত জলবায়ু ব্যবস্থা গঠন করে। জলের প্রচুর পরিমাণে তাপ শোষণ এবং সঞ্চয় করার একটি অসাধারণ ক্ষমতা রয়েছে। তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়। জমে থাকা তাপ তারপর গ্রহ জুড়ে সমানভাবে পুনরায় বিতরণ করা হয় এবং বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়। সমুদ্রের এই সম্পত্তি দক্ষতার সাথে পৃথিবীর অভ্যন্তর থেকে তাপ অপসারণ করতে, গ্রহটিকে চরম তাপমাত্রার পরিবর্তন থেকে রক্ষা করে এবং জলবায়ুকে স্থিতিশীল করতে সহায়তা করে। কিন্তু মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দিয়ে সমুদ্রের ব্যাপক দূষণ এই সূক্ষ্ম সুরযুক্ত প্রক্রিয়াটিকে ব্যাহত করছে। ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত প্লাস্টিক কণাগুলি জলের অণুগুলিকে আবদ্ধ করে নিজেদের চারপাশে হাইড্রেট শেল তৈরি করে। এটি সমুদ্রের জলের ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করে। এটি ইতিমধ্যে এর তাপ পরিবাহিতা হ্রাস করেছে এবং অতিরিক্ত উত্তপ্ত অঞ্চলগুলির পকেট তৈরি করেছে, যেখানে তাপ আর ক্ষয় করতে পারে না। ফলস্বরূপ সামগ্রিক মহাসাগরের উষ্ণতা ত্বরান্বিত হচ্ছে। মহাসাগরের মৃত্যুতে নৃতাত্ত্বিক ফ্যাক্টর ডকুমেন্টারিতে এই বিষয়টি আরও বিশদে অন্বেষণ করা হয়েছে। অত্যধিক সমুদ্র উত্তাপ ঘুরে বাষ্পীভবন বাড়ায় এবং বায়ুমণ্ডলীয় সঞ্চালন ব্যাহত করে। এস এ রিজাল্ট,
both the temperature and humidity of the atmosphere rise. ইলেকট্রোস্ট্যাটিক চার্জযুক্ত ন্যানোপ্লাস্টিক কণাগুলি ঘনীভবন নিউক্লিয়াস হিসাবে কাজ করে, যার ফলে আর্দ্রতা ফোঁটাগুলি নিম্ন উচ্চতায় এবং উচ্চ তাপমাত্রায় 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে জমাট বাঁধে। এটি মেঘের গঠনকে ত্বরান্বিত করে এবং অস্বাভাবিক আবহাওয়ার ঘটনা বড় শিলাবৃষ্টি, চরম বর্ষণ এবং জলবিদ্যুৎ চক্রের ব্যাঘাত ঘটায়। চার্জযুক্ত প্লাস্টিকের কণাগুলি ইতিমধ্যে আবহাওয়া গঠনকে প্রভাবিত করছে, ফ্লাইট নিরাপত্তা, মেঘের বিকাশ এবং এমনকি কোথায় এবং কিভাবে বৃষ্টিপাত হয় তা প্রভাবিত করছে। অন্য কথায়, মাইক্রোপ্লাস্টিক ইতিমধ্যে জলবায়ু অস্থিতিশীলতার চালক হয়ে উঠেছে। আমরা জানি বাতাসে কণা কী করছে, তারা মেঘ তৈরি করে। আপনি যদি জানেন আমাদের বাতাসে একটি কণা থাকলে জলীয় বাষ্প এই কণাগুলির উপর বসে মেঘ তৈরি করে। সুতরাং আমরা বুঝতে চাই কতটা ন্যানো পার্টিকেল মেঘের গঠনকে প্রভাবিত করে, এবং সেই জন্য অবশ্যই আলপাইন অঞ্চলে এটি মেঘের গঠনকে ট্রিগার করতে পারে এবং তাই বজ্রঝড় বা চরম আবহাওয়ার ঘটনাও ঘটতে পারে। যখন আপনার একটি বড় ঝড়ের ঘটনা ঘটে, অনেক মাইক্রো ন্যানোপ্লাস্টি পরিবেশ থেকে মুক্তি পায় যখন তারা মাটিতেন্দির তলদেশে, পৃষ্ঠে এবং এই জাতীয় জিনিসগুলি আটকে থাকে এবং বাতাসে সচল হয়। তাহলে ঝড়ের পরে আপনার আরও বেশি দূষণ রয়েছে। এই প্রক্রিয়াটি নিজেকে টিকিয়ে রাখে, একটি ফিডব্যাক লুপ তৈরি করে। সমুদ্রের উষ্ণতা পানির বাষ্পীভবন বাড়ায়, এমনকি আরও বেশি ন্যানোপ্লাস্টিক বাষ্পের সাথে বাতাসে উঠে যায় এবং আরও বেশি শক্তি বায়ুমণ্ডলে জমা হয়, যা সমুদ্রকে আরও উত্তপ্ত করে। তথ্য অনুসারে উষ্ণতার প্রতিটি ডিগ্রি বাতাসের আর্দ্রতা 7% এবং বজ্রপাতের ফ্রিকোয়েন্সি কমপক্ষে 12% বৃদ্ধি করে। এইভাবে আরও তাপারও আর্দ্রতা বাতাসে আরও প্লাস্টিক, আরও বজ্রপাত এবং চক্র অবিরাম চলতে থাকে। পর্যবেক্ষিত প্রবণতা ইঙ্গিত দেয় যে এই শক্তি বিল্ড আপ দ্রুত গতিতে ত্বরান্বিত হচ্ছে এবং প্রতি বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে জলবায়ুর অসঙ্গতিগুলি আরও স্বতন্ত্র এবং আরও ধ্বংসাত্মক হয়ে উঠছে। গত বছর রেকর্ড ব্রেকিং গ্রীষ্ম হওয়ার পর আমরা ইউরোপে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম দেখছি। একইভাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে আমরা রেকর্ড ব্রেকিং তাপমাত্রা দেখছি। প্রতি বছর আপনি জানেন, গত 2-3 বছর ধরে আমরা বলছি এটি সবচেয়ে উষ্ণতম দিন, এবং তারপর পরের বছর আসে এবং একটি নতুন উষ্ণতম দিন আছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় রাতের তাপমাত্রা অনেক জায়গায় একেবারেই কমছে না এবং তাপকে আটকাচ্ছে। তাই রাতের বেলায় আমাদের শরীর সেই স্বস্তিও পাচ্ছে না। বাড়ছে বায়ুদূষণ, সব ধরনের রাসায়নিক দূষণ বাড়ছে, এবং তাই আপনি যদি এই বিষয়ে সামগ্রিকভাবে চিন্তা করেন তবে এটি গ্রহের স্বাস্থ্যের উপর একটি বিশাল প্রভাব। এবং আমি মনে করি এটি একটি অনুস্মারক যে আমরা গ্রহ ব্যবস্থার অংশ, আমরা এর অন্তর্গত, আমরা এর থেকে আলাদা নই। এবং যতক্ষণ না আমরা সামগ্রিকভাবে চিন্তা করি, আমি মনে করি আপনি জানেন, আমরা একটি সমস্যা সংজ্ঞায়িত করব, আমরা একটি থ্রেশহোল্ড সংজ্ঞায়িত করব, আমরা তারপরে যেতে থাকব, সম্ভবত এটি বৈজ্ঞানিকভাবে সমাধানও করব। কিন্তু যতক্ষণ না আমরা সামগ্রিকভাবে চিন্তা করি এবং একটি সম্প্রদায় হিসাবে, একটি সমাজ হিসাবে সামগ্রিকভাবে কাজ করি, আমি মনে করি আমরা সমস্যায় আছি। আমরা একটি জটিল পর্যায়ে পৌঁছেছি যেখানে প্লাস্টিক দূষণ এবং তদ্বিপরীত একই সাথে সমাধান না করে জলবায়ু সংকট সমাধান করা আর সম্ভব নয়। দুটি পরস্পর সংযুক্ত একে অপরকে শক্তিশালী করে, এবং আমরা এই সমস্যাটি অধ্যয়ন চালিয়ে যাওয়ার সাথে সাথে ছবিটি আরও বেশি উদ্বেগজনক হয়ে ওঠে, কারণ আমরা এখন বুঝতে শুরু করেছি যে সত্যিই কী ঘটছে। আমি আমার এবং আমার পরিবারের জন্য, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটা সময় ছিল যখন আমি ভেবেছিলাম যে আপনি জানেন জলবায়ু পরিবর্তন অবশ্যই বাস্তব, কিন্তু এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রভাবিত হতে পারে, এবং আমি এখনও সমানভাবে উদ্বিগ্ন ছিলাম, কিন্তু অল্প সময়ের মধ্যে, এবং আমি বলব 5 থেকে 10 বছরেরও কম সময়ের মধ্যে। আমরা সেই মানসিকতা এবং সময়সীমা থেকে শুরু করেছি। 5 থেকে 10 বছরের মধ্যে আমরা এটি অনুভব করতে শুরু করেছি। আমাদের দৈনন্দিন জীবনে এর দ্বারা প্রভাবিত হয়েছি, এবং তাই এটি আগের চেয়ে আরও উদ্বেগজনক। এবং টাইমলাইন যা পূর্বে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। আমরা বিশ্বব্যাপী জলবায়ুতে পরিবেষ্টিত বায়ু থেকে আর্থ্রাইটিক বরফ পাতলা হওয়া পর্যন্ত যে প্রভাব দেখছি তা দ্রুত গতিতে সংক্ষিপ্ত করেছে
এবং এটা লিনিয়ার মডেল না, তাই না? আমি বলতে চাচ্ছি পদার্থবিদ্যা শেষ হয়ে যাবে। বরফ যত পাতলা হবে তত কম সময়ের মধ্যে একই আয়তনে গলতে অনেক কম সময় লাগবে। তাই আমি মনে করি এই টাইমলাইনগুলি সত্যিই সম্পর্কিত এবং আমি ভয় পাচ্ছি। প্রকৃতপক্ষে অনেক লক্ষণ ইঙ্গিত দেয় যে আমাদের গ্রহের শক্তির ভারসাম্য ব্যাহত হয়েছে এবং প্রাকৃতিক প্রক্রিয়াগুলি দ্রুত গতিতে তীব্রতর হচ্ছে। ফলস্বরূপ আমাদের সাড়া দেওয়ার জন্য কম এবং কম সময় থাকতে পারে এবং ন্যানোপ্লাস্টিক এই ত্বরণে মূল ভূমিকা পালন করছে। অতীতে পৃথিবীর অভ্যন্তর থেকে অতিরিক্ত তাপ ধীরে ধীরে ধাপে ধাপে কার্যকরভাবে সরানো হয়েছিল। এটি প্রথমে আংশিকভাবে মহাসাগর দ্বারা শোষিত হয়েছিল এবং তারপর বায়ুমণ্ডলে স্থানান্তরিত হয়েছিল এবং অবশেষে মহাকাশে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ক্রমিক প্রক্রিয়াটি পৃথিবীর অভ্যন্তর বা বায়ুমণ্ডলের মধ্যে অতিরিক্ত শক্তি জমা হতে বাধা দেয়, যার ফলে গ্রহটি শীতল হতে পারে এবং অভ্যন্তরীণ স্তরগুলিতে তাপীয় লোড কমাতে পারে। কিন্তু আজ এই প্রাকৃতিক ব্যবস্থা ব্যাহত হয়েছে। ন্যানোপ্লাস্টিকগুলি আর কেবল জলবায়ুকে প্রভাবিত করে না, তবে তারা জিওডাইনামিক সংকটকে আরও বাড়িয়ে তোলে এবং আমাদের গ্রহের অভ্যন্তর থেকে তাপ নিঃসরণে বাধা দিয়ে প্রাকৃতিক বিপর্যয়কে তীব্র করে। এই প্রক্রিয়ায় মাইক্রো ন্যানোপ্লাস্টিকের ভূমিকা পৃথিবীতে জলবায়ু বিপর্যয়ের অগ্রগতি এবং তাদের বিপর্যয়কর পরিণতি সম্পর্কিত প্রতিবেদনে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং আমাদের পুরো গ্রহটি মাইক্রো এবং ন্যানোপ্লাস্টিক দ্বারা দূষিত এবং আমাদের পালানোর কোথাও নেই। এই কণাগুলি আমাদের মধ্যে, আমাদের শিশুদের মধ্যে রয়েছে, আমাদের শরীরের আরও বেশি কোষকে ব্যাহত করে এবং ধ্বংস করে। এই কারণেই প্লাস্টিক দূষণের মোকাবিলা করা আর ঐচ্ছিক নয়, এটা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। প্রথম এবং